ঘটনাটা ঘটে গেছে 3 দিন হলো। গোটা বাড়ি এখন থমথম করছে। এমন ঘটনা যেন কারোর জীবনে না ঘটে। সঞ্জীব হঠাৎ রিন্টুর ঘরে এলেন। এসে বললেন, কি গো, এবার তো কিছু খাও। আমি ভাত খেয়েছি। এটা কি দেখো তো একটু। কি দেখি? দাঁড়াও, চশমাটা পরি। প্রথমেই বলি আমার মৃত্যুর জন্য আমি দায়ী। এটা পাওয়ার পর যেন আমার বাবা মাকে বিরক্ত না করা হয়। আসলে আজ অনেক কিছু বলার আছে। সময় তো প্রায় শেষ হয়ে এসেছে। আমার জীবনটা অর্থহীন, তাই জানি রেখে লাভ নেই। এ কি, এ তো খোকার চিঠি। তুমি কোথায় পেলে? যেদিন ওসব হলো সেদিন রাতে খুঁজে পেয়েছিলাম, পড়তে পারিনি। আজ পড়লাম। নিজেও পড়ো। কিচ্ছু ভালো লাগছে না আমার, কিচ্ছু না। দাঁড়াও, এখানটায় বসি। তাই জানি রেখে লাভ নেই, কিন্তু তার আগে অনেক কথা লিখে যেতে চাই। আসলে অনেক কিছু বলা হয়নি আমার। এগুলো হয়তো তোমাদের সামনে দাঁড়িয়ে বলার সাহস কোনোদিন পেতাম না। দাদা যখন মামার বাড়ি থেকে এখানে পাকাপাকি চলে এলো, মা তোমাকে তো জড়িয়ে ধরে একটু কাঁদতেও পারিনি। বাবাও আমাকে পড়াশোনা না করার জন্য অনেক কিছু বলতো। কখনো বিরক্ত হয়ে চিৎকার করতাম, আবার কখনো চুপ করে বসে থাকতাম। কাউকে জানতে দিতাম না। মা, তুমি তো আমার মা। আমায় চুপ করে বসে থাকতে দেখে তোমার সত্যিই কিছু মনে হতো না? কি জানি, সে উত্তর তো জেনে যেতে পারবো না। আমি দাদার মতো অত পড়াশোনাতে ভালো না, কিন্তু নিজের চেষ্টাতেই সেবারে মাধ্যমিকে 600 পেয়ে গেলাম। ভেবেছিলাম সবাই খুশি হবে। নিজের প্রিয় বইটা ঠিক করে রেখেছিলাম, এবার কিনে ফেলবই। সেটাও তো এনে দিলে না বাবা। উচ্চ মাধ্যমিকেও তেমন ভালো পাইনি। পয়সা খরচ হওয়ার জন্য জয়েন্টের জন্যও পড়িনি। শেষে অনার্স পড়ে জীবন নষ্ট করার জন্য আমাকেই দায়ী করলে। সেই দিনের কথাগুলো শোনার পর আমার মনটা যেভাবে ভেঙে গেছিল সেটা কেউ জানে না। নিজের কাছের লোকেরাই নাকি জানে না। মা, সত্যি করে বলো তো, আমি কি তোমার ছেলে না? আগে তো আমার জন্য কত খাবার করতে। দাদা আসার পর সব কেমন যেন ওর হয়ে গেল। না, আমি কোনো অভিযোগ করছি না। হয়তো সত্যিই বেশিটা ওর প্রাপ্য। এত ভালো গুণী ছেলে, আমি তো ওর শিখি ভাগও না। কত ভালো পড়াশুনোতে, কত ভালো গান গায়। আমার জন্য কেনা গিটারটা দেখলাম ধুলো পড়ে গেছে। সেটা তো আমার জন্য না। আসলে গানের ভিতরের শব্দগুলোই আমার প্রাণ। কেউ বোঝেনি সেটা, কেউ না। আমার অনেক কবিতা আছে, সেগুলো যদিও আমি ছাড়া কেউ পড়েনি। যখন খুব দুঃখ পেতাম লিখতে বসতাম। আসলে বই ছাপানোর একটা ছোট্ট ভূত ছিল মাথায়। তার জন্য একটা সময় পাতার পর পাতা লিখে গেছি। সেসব কেউ পড়ে দেখো না আর, পুড়িয়ে দিও আমার চিতার সঙ্গে। আমার জীবন আমার আগুনেই পুড়িয়ে দিও। জীবনের শেষ ঘন্টা তো, তাই মাথা ঠিক রাখতে পারছি না। এখনো অনেক কথা বলা বাকি। অনেক আগে বাবা একবার বলেছিল আমার নার্ভের যে রোগটা হলো তার খরচ নাকি সব পণ্ডশ্রম। আর তার 1 বছর আগে ভোরবেলা আমার এই অসুখের জন্যই বাবাকে কাঁদতে দেখেছিলাম। তাহলে কোনটা আমার বাবা, নাকি আমার ভাগ্যটাই বদলে গেছে সময়ের চাপে পড়ে? তাও সবকিছু মেনে নিতাম। ভাবতাম বড় হই, এরকম হয়তো আর করবে না। কলেজে পড়া ছেলের উপর কম চাপ থাকে শুনতাম, কিন্তু জীবন যে কে সেই। প্রথমে যেটা সমস্যা হতো সেটা হলো নিজের ঘর না থাকা। নিজের প্রাইভেসি বলেই কিছু নেই। আশা করেছিলাম কলেজে উঠলে হাত খরচ পাবো, তা থেকে জমিয়ে বই, মোবাইল সবকিছু কিনবো। কিছুই পেতাম না। তারপর ঠাম্মার ঘর থেকে টাকা চুরি করতাম একটু একটু করে।
কিন্তু ধরা পড়ার ভয়ে ব্যাংকে জমা দিতাম না। তোমাদের কাছে আর দোষী হতে চাইনি, তাই শেষবার নেওয়া টাকাগুলো ওই জলের বালতিতে ফেলে দিয়েছিলাম, মনে করে দেখো। সেই রহস্যময় ব্যাপারটা তোমরা ধরতেও পারোনি। এরপর কলেজ থেকে প্রায় হেঁটে শিয়ালদা অবধি আসতাম। 10 টাকা অটো ভাড়া আমার বেঁচে যেত। প্রায় 1 কিলোমিটার রাস্তা ছিল। এত কিছুর পরেও তোমরা আমায় বুঝলে না। আমি নাকি তোমাদের টাকা নষ্ট করেছি? পড়াশুনোর খরচও পণ্ডশ্রম ছাড়া কিচ্ছু না। বিশ্বাস করো, কথাগুলো বুকে গিয়ে লাগতো। সেইবার 11-এ স্কুলে সবাই দার্জিলিংয়ে এক্সকারশনে বেড়াতে গেল। আমি তোমাদেরকে একবারও বলিনি সে কথা। ফেসবুকে ওদের ঘোরার ছবি দেখে কষ্ট পেলেও এটা বুঝতাম যে শুধুমাত্র ঘোরার জন্য তোমাদের পক্ষে 4,000 টাকা দেওয়া সম্ভব নয়। তাও তোমাদের কাছে ভালো হতে পারিনি। দাদুর যখন অপারেশন হলো, তখন আমার ফার্স্ট ইয়ারের সেমিস্টার সবে শেষ হয়েছে। ভালো পড়াতে পারবো না বলে টিউশনও ধরিনি, কিন্তু এদিক ওদিক ইনকামের চেষ্টা করতে করতে পড়ায় হয়তো মন দিতেও পারিনি। এইবারে ফেল করে গেলাম। কখনো ভাবিনি এমন হবে আমার সাথে। বেঁচে থাকলে হয়তো কোনোদিন মুখ দেখাতেও পারতাম না। তাই জমানো টাকা দিয়ে ঘুমের ওষুধ কিনে এই পাশে রেখে দিয়েছি। একটা করে খাচ্ছি আর লিখে যাচ্ছি। খুব ঘুম পাচ্ছে আমার, আর হয়তো বেশিক্ষণ নেই। শুধু বলি, আমার জন্য কেঁদো না। তোমাদের উপর আমার কোনো অভিমান নেই। তোমরা ভালো থেকো, আর জানি আমায় ছাড়া তোমরা খুব ভালো থাকবে। আজ আমি তোমাদের ভার মুক্ত করে গেলাম।